প্রিয় শিক্ষার্থী এবং অভিভাবকবৃন্দ, আপনাদের উদ্দেশ্যে আজকে আমার এই ভিডিওটি মূলত নতুন যে কারিকুলাম এটা নিয়ে অভিভাবক শিক্ষার্থী সবার ভিতরেই অনেক নেতিবাচক প্রশ্ন ঘুরপাক খাচ্ছে। সে সকল প্রশ্নের ইতিবাচক দিকগুলা আমি চেষ্টা করব আজকের এই ভিডিওতে কিছু প্রশ্নের উত্তর দিয়ে যেতে। পরবর্তীতে আরও কিছু প্রশ্ন আপনাদের মনে যা থাকবে সেগুলো আপনারা কমেন্ট বক্সে লিখবেন, তাহলে আমি চেষ্টা করব সেগুলোর উত্তরগুলো দিয়ে যাওয়ার। এবং পাশাপাশি আমিও আরও কিছু প্রশ্ন এসছে বিভিন্ন জেলা থেকে আমার কাছে, সেই প্রশ্নের উত্তরগুলো আমি আস্তে আস্তে দিয়ে যাব। যেমন একটা কমন প্রশ্ন অভিভাবকরা সাধারণত করে থাকেন যে সারা বিশ্ব যেখানে রোবট, যন্ত্রাংশ এই সকল বিষয় নিয়ে তারা ব্যস্ত আছে, সেখানে আমাদের নতুন শিক্ষাক্রম কাগজ কাটাকাটি, রান্নাবান্না এগুলো শিখে কি আমাদের বাচ্চাদের বাবুর্চি বানাবে নাকি মিস্ত্রি বানাবে? যাই হোক, এরকম প্রশ্ন এসছে। আসলে মূলত এই কারিকুলামে তৃতীয় শ্রেণী থেকেই কোডিং, প্রোগ্রামিং এবং রোবট বানানো শেখানো হচ্ছে। আপনারা যারা দেখেছেন যে বা যাদের বাচ্চা ছোট আছে তাদের বইগুলা গতানুগতিক বইয়ের মতো না। এছাড়া জীবন জীবিকার মাধ্যমে ভবিষ্যৎ পেশায় শিক্ষার্থীদের যে মৌলিক দক্ষতা, সেই দক্ষতা অর্জনেরও সুযোগ রাখা হয়েছে। রান্না থেকে সে যে গণিতের অনুপাত ও পরিমাপ, বিজ্ঞানের রাসায়নিক বিক্রিয়া, পুষ্টির যে ধারণা, এই সব কিছুই তারা সেখান থেকে পাবে। দলগত আয়োজনে সহযোগিতার দায়িত্ববোধ ও দায়িত্ব বন্টনের দক্ষতাও অর্জন হয়ে যাবে। এছাড়া শিক্ষার্থীদের মনে এবং অভিভাবকদের আরও একটি প্রশ্ন উদ্বেগ হয়, যেমন নতুন শিক্ষাক্রম শিক্ষার্থীদের তো ডিভাইসমুখী করে তুলছে। আসলে এই প্রশ্নের উত্তরটা হচ্ছে, যেমন মূলত কোভিডের সময়ই কিন্তু সকলেই ডিভাইসের প্রতি একটু আসক্ত হয়ে পড়েছিল। যুগের চাহিদার জন্য এর ব্যবহার অস্বীকার করার উপায় নেই। ডিভাইসের ব্যবহার বাদ দিয়ে আমরা কোনো কিছুই কল্পনা করতে পারি না। বর্তমান মূল্যায়ন পদ্ধতি অভিজ্ঞতা নির্ভর, তাই শিক্ষার্থীরা চারপাশের পরিবেশের সাথে মিথস্ক্রিয়ার মাধ্যমেই শিখবে। ইন্টারনেট থেকে তথ্য সংগ্রহ করা বাধ্যতামূলক নয়, বা এরকম বাধ্যতামূলকও করা হয়নি। শিক্ষার্থীরা পাঠ্যপুস্তক, পত্রিকা, শিক্ষক, অভিভাবক সহ সংশ্লিষ্ট ব্যক্তিদের কাছ থেকে তথ্য সংগ্রহ করেও তারা তথ্যগুলা উপস্থাপন করবে, এভাবেই নির্দেশনা দেওয়া আছে। অভিভাবকদের মনে আরও একটি প্রশ্ন আসে যে যোগ্য শিক্ষক, তারপরে অবকাঠামো কই, যে এই শিক্ষাক্রমটা বাস্তবায়ন করা সম্ভব হবে। আসলে শিক্ষক সহ সকল কর্মকর্তাদের অনলাইনে ও সরাসরি প্রশিক্ষণ দেওয়া হয়েছে। এখনও প্রশিক্ষণ কার্যক্রম চলছে। বিষয় ও শিক্ষার্থী অনুপাতে শিক্ষক নিয়োগ, ধারাবাহিক যে প্রশিক্ষণ ইত্যাদির জন্য প্রয়োজনীয় প্রস্তুতিও নেওয়া হচ্ছে। পরীক্ষা পদ্ধতি না থাকায় আমরা বিভিন্ন ধরনের চিন্তার মধ্যে পড়ে গেছি যে আসলে পরীক্ষা নাই, বিশ্ববিদ্যালয়ে ভর্তির ক্ষেত্রে পরীক্ষার ভীতি তৈরি হচ্ছে বাচ্চাদের মধ্যে, যে কি হবে ভবিষ্যতে, তারা কিভাবে ইউনিভার্সিটিতে যাবে। গতানুগতিক পরীক্ষার বদলে প্রতিদিন শিক্ষার্থী যা শিখছে তার মূল্যায়ন হচ্ছে, প্রতিদিনই মূল্যায়ন হচ্ছে। এতে শিক্ষার্থীদের মধ্যে কিন্তু পরীক্ষা ভীতিটা দূর হয়ে যাচ্ছে। তারপরে উচ্চশিক্ষার যে পদ্ধতি পরিবর্তনের উদ্যোগ নেওয়া হয়েছে, উচ্চশিক্ষায় ক্ষেত্রে শিক্ষার্থীদের মুখস্থ নির্ভর পরীক্ষার পরিবর্তে শিক্ষার্থীদের প্রবণতা, ভাষা দক্ষতা, পূর্বের পারদর্শিতার রেকর্ড, এই সকল নানান বিষয়ের উপর ভিত্তি করেই মূলত ভর্তির ব্যবস্থা করা হচ্ছে, বাচ্চাদের ভর্তির ব্যবস্থা করা হচ্ছে। ভবিষ্যতে বিশ্ববিদ্যালয়ে ভর্তির জন্য আমাদের যে নতুন কারিকুলামে যে শিক্ষা পদ্ধতি বা যে পরিস্থিতি, যেভাবে পড়াশোনা করানো হচ্ছে ট্রেড ভিত্তিক, সেভাবেই ইউনিভার্সিটিতে ভর্তির জন্য তাদেরকে তৈরি করা হবে এবং সেইভাবেই তাদের প্রশ্নগুলো শেখাবে।
এছাড়া অভিভাবকদের মনে আরও একটি প্রশ্ন আসছে যে তারা আমার কাছে প্রশ্নটা করেছে যে ধারাবাহিক মূল্যায়নের নামে বিভিন্ন মডেল, প্রজেক্ট, অ্যাসাইনমেন্ট আনা হয়েছে। এগুলো তো অভিভাবকরাই করে দেয়। এছাড়া সৃজনশীলতা ছাড়াই গুগল, ইউটিউব এ সকল জায়গা থেকেও কপি করে এই কারিকুলামের কপি করে করে তারা সেগুলো লিখছে। তাহলে এই কারিকুলামের মেধা বিকাশের কতটুকু সম্ভব বলে আমরা আশা করি। আসলে অভিভাবকরা সচেতন না হলে তার সন্তানের ক্ষতি হবে, এটা কিন্তু স্বাভাবিক। আর এটা যুগ যুগ ধরেই হয়ে আসছে। এই বিষয়টি অভিভাবকদের ভালোভাবে বুঝতে হবে। যদি উক্ত কাজগুলো অভিভাবকরা করে দেয়, তবে তার সন্তান উক্ত যোগ্যতা অর্জনে কিন্তু ব্যর্থ হবে এবং আগামী পৃথিবীতে টিকে থাকার লড়াইয়ে তারা পিছিয়ে পড়বে। শিক্ষকদেরও কিছুটা সচেতনতা বাড়াতে হবে। তারাও যেন এই সকল বিষয়গুলো যদি আসলেই হয়ে যায়, তাহলে তারা সেগুলো যাতে গ্রহণ না করে সেদিকে খেয়াল রাখতে হবে। আর একসময় অভিভাবকগণ যখন এই কারিকুলামের ভালো দিকগুলো বুঝতে পারবে, তখন শিক্ষার্থীদের শিখন নিশ্চিত করা বা তাদের দায়িত্ব সঠিকভাবে পালন করতে শুরু করবে। অভিভাবকরাও শুরু করবে, শিক্ষার্থীরাও তাদের দায়িত্বগুলো সঠিকভাবে পালন করার চেষ্টা করবে। আর শিখন অভিজ্ঞতা এমনভাবে তৈরি করা হচ্ছে যেন অনলাইন কন্টেন্ট নির্মাতারা সারা দেশের জন্য এই কন্টেন্ট সমাধানের সুযোগ না পায়। তারা নিজেরাই কাজগুলো করার চেষ্টা করবে, ফলে তাদের সৃজনশীলতা বিকাশ হবে। আমার বড় ভাই, শ্রদ্ধেয় বড় ভাই, তিনি গতদিন আমাকে একটা প্রশ্ন করেছেন যে এই শিক্ষা ব্যবস্থায় তো বা শিক্ষাক্রমে শিক্ষা ব্যয়টা অনেক বেড়ে গেছে, কিন্তু আসলে আমরা লক্ষ্য করলে বুঝতে পারবো যে আমাদের শিক্ষার্থীদের আগে প্রত্যেকটা বিষয়ের উপরে শিক্ষকের উপরে নির্ভরশীল ছিল। তারা বিভিন্ন জায়গায় প্রাইভেট কোচিং করার জন্য দৌড়াদৌড়ি করতো। অভিভাবকরা অনেক পেরেশানির ভিতর পড়ে যেত। সেখানে তাদের যাতায়াতে একটা বড় একটা অ্যামাউন্ট চলে যেত। এমনকি তাদের টিউশন ফিগুলো অনেক বেশি দেওয়া লাগতো। ধীরে ধীরে আপনারা দেখতে পাবেন এই কারিকুলামে আপনাদের বাচ্চাদের যে টিউশন ফিটা সেটা আস্তে আস্তে চলে যাবে। এই কারিকুলামে মূলত এমনভাবে তৈরি করা হচ্ছে যাতে কাউকে আর প্রাইভেট না পড়তে হয়। তারা যেন স্কুলেই শিক্ষকদের কাছে হাতে কলমে শিখতে পারে, সেইভাবেই মূলত এই শিক্ষাক্রমটা প্রস্তুত করা হয়েছে। আর সেখানে যে পরিমাণ খরচ হতো, সেই খরচটা কিন্তু সেই খরচের তুলনায় আমাদের এখন যে কাগজ-টাগজ যেগুলো মোটামুটি আয়োজন করা বা প্রস্তুত করা বা সংগ্রহ করার কথা বলা হয়েছে, সেখানে কিন্তু অনেক কম। হয়তো ২-৫০০ টাকা বা ২০০ টাকা, ৩০০ টাকা খরচ হতে পারে মাসে, অথবা বছরেই হয়তো বা ২-৪০০ টাকা খরচ হতে পারে। আর আপনারা যারা তাও যদি করতে না চান, তারা বিভিন্ন ধরনের কাগজগুলা রিসাইকেলিং করেও আপনারা সেগুলা ব্যবহার করতে পারেন ক্লাসে। তো যাই হোক, আজকে আমরা ৫টা প্রশ্নের উত্তর দিলাম। আগামী ভিডিওতে আমরা আরও বিষয় তুলে ধরবো, আরও নানান প্রশ্ন আপনারাও করবেন কমেন্টসে। আর আমিও আরও কিছু প্রশ্ন নিয়ে আপনাদের সামনে পরবর্তী ভিডিওটি উপস্থাপন করব। সবাইকে ধন্যবাদ।